সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধা পরিচয়দানকারীদের ব্যাপক সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে ফ্যাসিস্টদের দোসর ছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বিএনপি নেতাকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামের আমির বলেছেন, সরকার জুলাই যোদ্ধাদের জন্য যা করেছে তা লজ্জার। এখন বিষয় হচ্ছে, ট্যাগ দেওয়ার রাজনীতি কি শেষ হবে না? পুলিশের বল প্রয়োগের শেষই বা কোথায়? প্রাসঙ্গিক রাজনীতির বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আর কত ফ্যাসিস্টের দোসর। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী, এবং আছেন আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। 7 ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন নিয়ন্ত্রণে, উড়োজাহাজ চলাচল শুরু। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের। শাহজালালের আগুনে লন্ডভন্ড ফ্লাইট শিডিউল, চরম ভোগান্তিতে শত শত যাত্রী। ঢাকায় নামতে পারেনি অন্তত 13টি ফ্লাইট। চট্টগ্রাম, সিলেট, কলকাতা, করাচিতে অবতরণ। শাহজালালে আগুনের ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। অসতর্কতা নাকি অবহেলা খতিয়ে দেখার পরামর্শ। 10,000 কোটি টাকার ক্ষতির শঙ্কা। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টদের হাত দেখছেন সালাউদ্দিন। তীব্র নিন্দা নাহিদের। সনদ সই করা না করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। নির্বাচিত সরকার আসার আগে ঋণের কিস্তি ছাড়ে নারাজ আইএমএফ। উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন গভর্নরের। জানালেন, বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। আমরা আলোচনায় আসি। প্রথমে আব্দুল হান্নান মাসুদ, আপনাকে দিয়ে শুরু করি। গতকাল অপ্রীতিকর ঘটনা ঘটেছে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগে। সেখানে আসলে মূলত দল বলতে গেলে, রাজনৈতিক দল বলতে গেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং সেটা তারা আগেই জানিয়েছিল। এখন প্রশ্ন উঠেছে যে সেখানে কি আপনারাই আসলে এই যে অসন্তোষ কিংবা জুলাই যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি, সংঘর্ষ, সেটা কি আপনারাই স্টেজ করেছেন কিনা, এমন প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তরটা আমাদেরকে দিবেন। ধন্যবাদ। আসলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না, সেখানে যাব না, আমরা আগ থেকে জানিয়ে দিয়েছি এবং সেই জায়গায় আমাদের অন্য কাউকে স্টেজ করার প্রয়োজন নেই। যেটা হয়েছে সেটা সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে, প্রশাসনের দুর্বলতার কারণে হয়েছে এবং সরকারের সিদ্ধান্তে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার মনক্ষুণ্ণ হয়েছে বলে হয়েছে। এমন কিছু যেতে আসতো না যে হচ্ছে জুলাই সনদ, যেই জুলাই পরবর্তীতে যেই জুলাইয়ের কারণে আপনারা আজকে সরকারে, যে জুলাইয়ের কারণে আজকে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, সেই জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, যাদের সন্তানরা জীবন দিয়েছে, তাদের প্রতিনিধি বা তাদেরকে ডাকলে এখানে হয়তো আরও 700টা বেশি চেয়ার লাগতো, সেটা করেন নাই। হয়তো বা আপনার আর 1000টা আহতদের জন্য বেশি চেয়ার লাগতো, সেটা করেন নাই। হয়তো বা আপনার এখানে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বেশি খরচ যেত, সেটা করেন নাই। তাহলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে যখন আপনি জুলাই সনদ নামক একটা স্বাক্ষরের অনুষ্ঠানের মতো নাটক করতেছেন, সেই জায়গায় তো এই ক্ষোভটা তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি তারা যে ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মনে করছি এটা অনুচিত হয়েছে, এটা আমাদের সম্মান, দেশের সম্মান বাইরে ক্ষুণ্ণ করেছে। কিন্তু এটার পিছনে আপনি যদি কারণ খুঁজতে যান, তাহলে সবচাইতে বড় কারণ হচ্ছে সরকারের অবহেলা। সরকার 1 বছর যেতে না যেতেই সরকার জুলাই আহতদের ভুলে গিয়েছে, জুলাই শহীদ পরিবারকে ভুলে গিয়েছে। কেন এই সরকার যেদিন শপথ নিয়েছে সেখানেও তো আহত শহীদ পরিবারকে ডেকেছে। তার পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আহত শহীদ পরিবারকে ডেকেছে কয়েক মাস, তারপর থেকে কেন বাদ দিয়েছে সরকার? কেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র মতো ইস্যুগুলাতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই 158 জনকে সরকার ভুলে যাচ্ছে, শহীদ হওয়া 2000 জনকে সরকার ভুলে যাচ্ছে, হাসপাতালে বেডে পড়ে থাকা হাজার হাজার আহতদেরকে ভুলে যাচ্ছে? এই জায়গায় সরকারের এমন কি হয়ে যেত যে হচ্ছে সরকার যদি এদেরকে এখানে এঙ্গেজ করত? তার মানে আপনারা সরকারের অবহেলাকে দোষছেন। আবার সরকার নিজের দোষ ঢাকার জন্য বা রাজনৈতিক দলগুলোও হচ্ছে সরকারের ভুলগুলা বা নিজেদের ভুলগুলা না দেখে সবসময় দোষ চাপাতে চেষ্টা করে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যার সন্তান হারিয়েছে সে খুব ইমোশনাল। এই জুলাই সনদের ক্ষেত্রে, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যার হাত হারিয়েছে সে খুব ইমোশনাল।
এই জুলাই সনদের ক্ষেত্রে, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রের কথাই বলতেছি। যারা চোখ হারিয়েছে তারা খুব ইমোশনাল, সেরকম ইমোশনাল। যারা কিছুই হয় নাই তারা অতটা ইমোশনাল না। যারা দেশে ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূসও দেশে ছিলেন না, উনি হয়তো অতটা ইমোশনাল হইতে পারছেন না, অতটা এটাকে ওন করতে পারছেন না, বা ওনার উপদেষ্টা পরিষদে অতটা এটাকে ওন করতে পারছেন না। যদি পারতেন তাহলে ওদের ইমোশনটাকে গুরুত্ব দিতেন। ওরা অতি ইমোশনাল হয়ে পড়ছে, অতি ইমোশনাল হয়ে এই ঘটনাটা ঘটেছে। সরকার যেরকম ভাবে, আপনারা ডক্টর ইউনূসকে বলছেন যে তিনি দেশে ছিলেন না, তিনি আসলে এই ইমোশনটাকে বুঝতে পারছেন না। ফলে যেই সংবাদ, একটি গণমাধ্যমে সংবাদ বেরিয়েছিল যে ইন্টারিম এনসিপি মুখোমুখি, সেটিরও আপনারা প্রতিবাদ জানিয়েছেন, সেটিরও কি সত্যতা নিশ্চয়ই আছে বলে মনে হচ্ছে এখন? না, আমরা ইন্টারিম এনসিপি আমরা মুখোমুখি না। সেখানে বলা হয়েছে যে সেখানে মুখোমুখি হয়েছে জুলাই যোদ্ধা আহতরা এবং শহীদ পরিবার আর সরকারের পুলিশ বাহিনী। সেখানে তাদেরও ভুল ছিল এবং সরকারের শৃঙ্খলা, একজন রাষ্ট্রপ্রধান যাবে, রাষ্ট্রের নির্বাহী প্রধান যাবে, সেখানে এরকম বেহাল দশা কেন? শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদাসীনতা কেন? তাদেরকে আরো এর ধারে কাছে যাওয়ার আরো 500 মিটার আগে ওদেরকে আটকে দিতে পারতো। আপনারা এখন যেভাবে ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন, তার সরকারকে সমালোচনা করছেন, সেটা তো আসলে আমরা 2-3 মাস আগেও দেখিনি। ফলে আপনাদের সঙ্গে কি সরকারের একটা স্পষ্ট দূরত্ব কি আপনি মনে হয় জানেন না? আপনি মনে হয় ভুল করছেন যে ডক্টর ইউনূসের সমালোচনা সেই 1 মাস পর থেকে আমি করে আসছি। এই সরকারের যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যারা নিজেদের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তারা যে চেয়ারে বসেছে সেটা ভুলে গিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি। আজকে ধরেন এখানে আপনার সরকার এতগুলা অবহেলা তৈরি করে, এতগুলা সমস্যা নিজে ক্রিয়েট করে, তারপরে এটা অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করে। তাদের দলের অর্থাৎ বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে গতকালকে যারা আসলে আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে, তাদের মধ্যে ফ্যাসিস্টের দোসর ঢুকে পড়েছে। এটা কেমন? আসলে খুব বেশি সেন্সিটিভ হলো কথাটা নাকি ইনসেনসিটিভ? আমি ওই জায়গায় যাওয়ার আগে আমরা দীর্ঘ সময় একটা রিপোর্ট দেখলাম। হ্যাঁ, বাংলাদেশে গত 5 দিনে 3টা জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে, সেখানে 16 জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড। তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে ইপিজেডে, আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো। দেখুন, এই 3টা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো কেউ না কেউ চাইছে, কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে, আনস্টেবল করে দিতে, এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। এই নির্বাচনটাকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে। আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না, কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি, এনসিপি রেফারেন্স দিব না, আমি জামাতের রেফারেন্সও দিব না। আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন, তিনি প্রায় কিন্তু বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি, নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে। এবং এই যে একটার পর একটা নাশকতা, মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত, এবং আরও প্রিসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প, যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই, প্রবাসীদের আয়ের পরেই, সেই জায়গাটিতে আঘাত করা। আমি জুলাই যোদ্ধারা জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক। আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয় একমত। সরকারের অবহেলা ছিল, গভীর অবহেলা ছিল, অব্যবস্থাপনা ছিল, সমন্বয়হীনতা ছিল, সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল। আপনি দেখুন, আপনি 4-5টা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আরো অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে। সম্ভবত 25টা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন করে 50টা সই সম্ভবত হয়েছে, আরো বেশি। হ্যাঁ, এতগুলো সই হতে পারলো, এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল, তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে, কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কি নেওয়ার সুযোগ ছিল না? সেই বিষয়টা হান্নান মাসুদও বলেছে। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা, সেই বাক্যটা, এই যে ফ্যাসিবাদের দোসর, যেটা আসলে আমরা এনসিপির কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের যে কোনো জায়গায় আসলে ফ্যাসিবাদের দোসর ঢুকিয়ে দেওয়া, সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা, সেন্সিটিভ মনে করেন কিনা? দেখুন,
বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে, আওয়ামী লীগ ডেফিনেটলি তাদের মধ্যে এক নম্বরে থাকবে। কেন থাকবে? বিকজ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে। তাদের জন্য এটা প্রমাণ করা, বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি। আওয়ামী লীগের সময় বড় কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম ভাঙচুর, মারপিট, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, সোয়াট বাহিনীকে ডিপ্লয় করা, আর্মি নিয়ে আসা, এগুলো কখনো হয় নাই, এখন হচ্ছে। সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, বাংলাদেশে মবক্রেসি কায়েম হয়েছে, এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ। এবং আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। আমি আপনাকে বলি কেন। ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির পর থাকবেন না, উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর। তাহলে থার্ড কোনো পক্ষ আসবে, তৃতীয় কোনো গ্রুপ আসবে, যেই গ্রুপটা আবার কত বছর থাকবে বা কিভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু যতই সময় যাবে, এটুকু আমরা সবাই বুঝি, আওয়ামী লীগ কিন্তু সময় পাবে তার দল গোছানোর, তার ভোটার গোছানোর, তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে। তো এই সময়টা তারা নিতে চাইবে, এটা খুব স্বাভাবিক। তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোনো বিষয় নাই। এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে, এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য। এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী লীগের আছে। আমরা তো শেখ হাসিনা নিজের কণ্ঠে শুনেছি, থোড়াসা হাদিয়া দে দো। তো এই যে কথাগুলো, এই কথাগুলো তো ওদের মধ্যে আছে এবং ওদের পলিটিক্যাল কালচারের মধ্যে এই বিষয়গুলো আছে। তো এটা খুব অবাক হবার কিছু নাই যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে। তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি, ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো, যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয়, তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরো বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয়, যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকেই বলে আসছে, আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয়, সেটা হচ্ছে ট্যাগিং। আজকে সম্ভবত নাহিদ ইসলাম বলেছেন যে জুলাইয়ে সালাউদ্দিন আহমেদ ছিলেন না বলে তিনি আসলে চেনেন না জুলাই কারা মাঠে ছিল। আমি আসলে হানান মাসুদ আপনার কাছে জানতে চাই যে আপনারা নিশ্চয়ই ব্যথিত। আজকে সংবাদ সম্মেলনে যেমনটি বোঝা গেছে, নাহিদ ইসলাম বলেছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন যে মানে ফ্যাসিস্টের দোসর বলাটা আপনারা পছন্দ করেননি। কিন্তু এটা কি আসলে মানে আপনারা যে ফ্যাসিস্টের দোসর এখানে সেখানে দেখেন, সেটারই ধারাবাহিকতা বলে মনে হয় যে আজকে আপনাদের দিকে ফিরে আসলো একটা? না, আমি জানি না আমরা কোথায় প্যাসেজটার দোষর দেখছি, মানে কোথায় কোথায় দেখি। আপনার সহ-আলোচক যিনি বসেছেন তাকেই তো আপনারা আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন। যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমরাই বলছি নাকি হচ্ছে অন্য কেউ বলছে? আপনারাই বলেছেন, হাসান আব্দুল্লাহ বলেছেন। এগুলা পলিটিক্যাল অনেকগুলা রেটরিক থাকে, অনেকগুলা কথা হয়। আবার আপা মিষ্টি কি ফল পাঠাইছে, আবার এটা নিয়ে এগুলো মিনিমাইজ, এটা পলিটিক্যাল রেটরিক গুলাকে এই জায়গায় না টানা ভালো। বাট হচ্ছে তখন আপনি আবেগের জায়গাগুলোতে যখন হচ্ছে এই শব্দগুলো যদি রেটরিক আকারেও ব্যবহার করতে যান, তাহলে কিন্তু এটা কোশ্চেন করতে হয়। সালাউদ্দিন ভাই রেটরিক আকারেও যদি ব্যবহার করে সেটা কি আসলে মানে আতিক গাজীর হাতের, আমি একটু বলতেছি আতিক গাজী কালকে যার হাত মানে জোড়া লাগানো হাত মাটিতে পড়ে থাকতে আমরা দেখছি, এটা আমারও ভালো লাগে না। আমার মনে হয় সালাউদ্দিন ভাইয়েরও ভালো লাগার কথা না, যেহেতু এই আতিক গাজী হাত না দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখনো ভারতে থাকতে হতো, নিজ দেশের মাটিতে পা রাখতে হয়তো পারতো না। ঠিক একই ধরনের শহীদ ইয়ামিনের বাবা সেখানে ছিলেন, মিডিয়াতে উনি দেখার কথা, শহীদ মুগ্ধের বাবা ছিলেন। তাহলে ওনাদের সন্তানরা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না, বা আমিও হয়তো জীবিত থাকতাম না। কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাই হয়তো থাকার দরকার ছিল, উনি এটাই বাবা না বললেও পারতেন। এই ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাদের ক্ষোভটা প্রকাশের যেই প্রকাশের ধরনটা ভালো লাগে নাই, এটা আমার কাছেও ভালো লাগে নাই, সালাউদ্দিন ভাইয়ের কাছেও ভালো লাগে নাই। শুধুমাত্র একপাক্ষিকভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভে অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন, এটা একেবারে ভালো লাগে নাই। এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখতে হবে।
কারণ আমাদের সামনে, চোখের সামনে যেটা দেখেছি আমরা, এখানে কাউকে ফ্যাসিস্টের দোষত্ব দেখি নাই। আমরা প্রত্যেককে আহত দেখেছি, প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি, শহীদ পরিবারের লোকজন দেখেছি। তাহলে এদেরকে কেন? মিডিয়াতে তো আসতো। কেউ যদি ফ্যাসিস্টের দোষর থাকতো, মিডিয়া তো সারাক্ষণই ছিল, লোকও তো বেশি ছিল না, 500 কি 1000 খানিক ছিল। তাহলে আপনি এভাবে ঢালাওভাবে এদেরকে বলতে পারেন না। এভাবে আরেকটা বিষয় আপনাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটা হলো যে আপনাদের নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের প্রতি একটু বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যে জামায়াতের দুইজন আসলে যে তারা স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরের হাস্যজ্জ্বল ছবিটা আপনারা মানতে পারছেন না। আমি তো মিডিয়া ঘুরে দেখেছি হচ্ছে সারা দেশের মানুষ যারা জামাত শিবির করে না তাদের অধিকাংশ এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছে। সেটা বিএনপি পন্থী লোকজনও ক্ষোভ প্রকাশ করছে, কারণ আগের রাত, এমনকি সেদিন মনে হয় সকালবেলাও বলেছে যে তারা যাবে কিন্তু স্বাক্ষর করবে না। এরপর হচ্ছে আইনি ভিত্তি না পেলে এটাতে স্বাক্ষর করবে না, এই ধরনের কথা। আবার পিআর ছাড়া স্বাক্ষর করবে না, এই ধরনের কথা আগের রাত, সেদিন সকালেও বলেছে। আমরা এই ধরনের কথা বলতে দেখতাম যে হচ্ছে এরশাদকে, জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন, 2014 সালে, যে সকালে নির্বাচনে যাব, বিকালে দুপুরে যাব না, আবার বিকালে যাব, এই ধরনের কথাবার্তা। ঠিক একই ধরনের বিষয়টি, এটা যদিও নির্বাচন না, সাক্ষর অনুষ্ঠানে যাওয়া নিয়ে, স্বাক্ষর করা নিয়ে আমরা তাদের ভরসায় কিছু করি নাই। আমরা তাদের দাবি দেওয়ার সাথে আমাদের দাবি দেওয়ার কোনো মিল ছিল না। একটা মাত্র মিল ছিল, আইনি ভিত্তির কথা ওনারা বলছেন। আমরা 3-4টা দাবি দিয়েছি, আমাদেরগুলো স্পষ্ট। আমরা বলছি আমরা চুপ্পুর হাতে আদেশ চাই না, আমরা প্রধান উপদেষ্টা হাতে চাই। এটা যেহেতু 106 ধারা অনুযায়ী উনি জনগণের অভিপ্রায়ে উনি রাষ্ট্রপ্রধান, সুতরাং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের কাছ থেকে আমরা মনে করি এই সাইড। আমরা তো চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি, জুলাইটা তো চুপ্পুদের বিরুদ্ধে হয়েছে, হাসিনার বিরুদ্ধে হয়েছে। কারণ সেই চুপ্পুর আদেশের মাধ্যমে গণভোটে যাবে, সেটা হতে পারে না, সেটা আমরা মানতে পারি না। এবং হচ্ছে সেই আদেশটা কেমন হবে? আপনি দেখেন বিএনপির কথা মতো আগের দিন একটা সেন্স নিয়ে আসা হয়েছে যে হচ্ছে যে সরকার ক্ষমতায় যাবে, সে নোট দেওয়া হয়েছে, সেই সরকার তার নোট অফ ডিসেন্টের ইস্যুগুলা না বাস্তবায়ন করলেও চলবে, এটা তো কথা নেই। আমরা সরকার ইস্যু সহ অনেকগুলো ইস্যুতে আমরা যেই প্ল্যান দেওয়া হয়েছে, যেই রোডম্যাপ দেওয়া হয়েছে, সেই রোডম্যাপগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তাই বলে কি এটা বাস্তবায়ন হবে না যদি জনগণ হ্যাঁ বলে? জি, অসংখ্য ধন্যবাদ। স্পষ্ট রুমিন আপা, আসলেই সত্যি কথা এটাই যে আসলে জুলাই সনদের যদি বাস্তবায়নের পদ্ধতিটাই না থাকে, সেক্ষেত্রে এনসিপি যেটা বলছে সেটা কি খুব বেশি অযৌক্তিক, নাকি একেবারে যৌক্তিক যে বাস্তবায়নের পদ্ধতি না থাকলে আসলে এত আলোচনা, এত ঐক্যমত্য কমিশনের বৈঠক, এগুলো আসলে কি মিনিং ক্রিয়েট করে যদি আপনারা আসলে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, এবং সেটার অর্থটাই কি দাঁড়ায়? এটা যেটা হাসনান মাসুদ আসলে নাটক বলছে, জুলাই সনদের স্বাক্ষরের নাটক অভিহিত আমি করেছেন। আপনাকে একটু বলি, পৃথিবীতে কোনো আইন কি আছে যেটা অপরিবর্তনীয়? এরকম কোনো আইন কিন্তু হয় না। শেখ হাসিনা 7-এর ক 7-এর খ ঢুকিয়েছিলেন সংবিধানে, এবং কিছু কিছু অনুচ্ছেদ উনি বলেছিলেন কোনোদিন পরিবর্তন করা যাবে না। সেগুলো আমরা পরিবর্তন করছি না, এখন করছি তো। পরবর্তী যে সংসদ আসবে তারা সেগুলো চাইলে রাখবে, চাইলে পরিবর্তন করে ফেলবে। সুতরাং পৃথিবীতে না, অনলি আনসার্টেনিটি ইজ সার্টেন। কোনো কিছু আপনি গ্যারান্টি ক্লজ দিয়ে পাবেন না, কিচ্ছু পাবেন না। সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে আমরা এইভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না, আমি আপনাকে একদম খাঁটি দেশি ভাষায় বলি, এর চেয়ে বড় বেকুবি আর হয় না। যদি বাংলাদেশের রাজনীতিটা ঠিক রাখতে পারি আমরা সবাই মিলে, এটা কোনো একক দলের পক্ষে সম্ভব না। যেমন আওয়ামী লীগ গত 15 বছরের রাজনীতিটাই নষ্ট করে ফেলছিল, বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না। আমরা যদি রাজনীতিটা মোটা দাগে ঠিক রাখতে পারি, আমরা যদি রুলস অফ দ্য গেম ঠিক রাখতে পারি দলগুলো, এবং রুলস অফ দ্য গেম সবাই মেনে চলি, আমরা যদি নির্বাচনটা 5 বছর পর পর অন্তত 5টা-6টা নির্বাচন আমরা ঠিকভাবে করতে পারি, অটোমেটিক্যালি আপনি দেখবেন বাংলাদেশ অনেকখানি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। এটা ওয়ান ডে সলিউশন বলে কিছু আশাগুলো করছেন সেগুলো তো খুবই জাস্ট এবং খুবই আসলে অনেস্ট আশা। কিন্তু এটা এরকম আশা তো আমরা 90-এর পরেও দেখেছিলাম, যে রেফারেন্সটা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি, সেখানে সর্বদলীয় একটি ঐক্য হয়েছিল, পরে তো সেটা বাস্তবায়ন হয়নি। ফলে সেটা আইনি ভিত্তিতে না থাকলে বাস্তবায়ন হয় না, সেই খারাপ অভিজ্ঞতা তো আমাদের আছে। আপনি আমাকে বলেন তো, আমি জানি না আপনার বয়স কত, আমার বয়স যথেষ্ট হয়েছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত 53 বছরে যদি আপনি চিন্তা করেন, বেস্ট সময়টা ছিল জিয়াউর রহমানের সময়কে বলা হয়, যে একদম তলাবিহীন ঝুড়ি থেকে একটা মানে উন্নতির দিকে যাওয়া বাংলাদেশের ভিত্তি উনি রচনা করেছেন মাত্র 3.5 বছর। এরপরে সময়টাকে বলা হয় 90 থেকে 8, মানে যেই 4টা নির্বাচন মোটা দাগে ভালোভাবে হয়েছে, সেই 4টা সরকার, বিএনপি 2 বার, আওয়ামী লীগ 2 বার।
এর পরের হলো অন্ধকারের ইতিহাস, এবং অন্ধকারের সূচনা হয়েছে কোথা থেকে? নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করার মধ্যে থেকে। যখন একটি সরকার, সেটা সেই সরকারের প্রধান আপনি হন আর আমি হই, যেই হোক না কেন, সামনে কোনো নির্বাচন দেখে না, তখন সেই সরকার জালিম হইতে বাধ্য। কারণ নির্বাচন যখন আপনি সামনে দেখবেন, সাথে সাথে আপনার মধ্যে জবাবদিহিতা তৈরি হবে, সাথে সাথে আপনার মধ্যে ক্ষমতা চলে গেলে আপনাকে বিচারের মুখোমুখি হইতে হবে, সেই ভাবনা আপনার মাথায় আসবে, সাথে সাথে জনগণের কাছে আবার ভোটের জন্য আপনার যাইতে হবে, সেই চিন্তা মাথায় আসবে। যখন এই চিন্তাগুলো আসবে, তখন আপনার পক্ষে আর ফ্যাসিবাদ হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।